আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু পদত্যাগ করলেন সিইসি হাবিবুল আওয়াল। তিনি কি তথ্য দিয়ে এবার যে পদত্যাগ করলেন, রীতিমতো অবাক হয়ে যাবেন। কোন কারণে বা কি বলে, এবং সেই সাথে আরও যে বিষয় উঠে আসবে, এবার সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি পালিয়ে চলে গেলেন, কোনো একটি প্রশ্নের উত্তরই দিলেন না। কি বললেন আসলে মূল বিষয়টা, কেনই বা পদত্যাগ করলেন, এবং তিনি নয় তিনি সহ আরও কতজন নিয়ে পদত্যাগ করলেন, এই নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এদিকে কিন্তু এক ভয়াবহ তথ্য উঠে এসেছে। অবশেষে কিন্তু হঠাৎ করে 96 মামলায় জামিন পেয়ে রিজেন্ট সাহেদ এবার কারামুক্ত। হঠাৎ করে কেন এই অপরাধীকে কারামুক্ত করা হলো, এর মূল কারণ কি, এ নিয়েও থাকছে বিস্তারিত, এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো। এবার হাসিনার পতনের প্রায় 1 মাস হয়ে গেছে। বাংলাদেশকে এবার কোন দৃষ্টিকোণ থেকে দেখছে ভারত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ করে কিন্তু এবার তড়িঘড়ি করে পদত্যাগ করলেন ফাইনালি এই হাবিবুল আওয়াল। অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি পদত্যাগ করবেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করার আগে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 2014, 18 ও 24 সালের নির্বাচনের নানা তথ্য তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার এই কাজী হাবিবুল আওয়াল বলেছেন, মন্তব্য নিষ্প্রয়োজন। আজ বৃহস্পতিবার দুপুরের পর তিনি এই পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। এর আগে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজিত সংবাদ সম্মেলনে হাবিবুল আওয়াল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান আগামী আমাদের এই দেশকে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সবাই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। আগামী দিনের বাংলাদেশ প্রশাসন, বিচার, নির্বাচন সবকিছু অনেক সুন্দর হবে। প্রধান নির্বাচন কমিশন বলেন, দেশের প্রথম সাংবিধানিক নির্বাচন 1973 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন নিয়েও ছিল অনেক তর্ক। 1979 ও 1987 সালের নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছে, ফলাফল নিয়েও ছিল বিতর্ক। 1991 এর নির্বাচন সমন্বিত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতেও হয়েছে, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সাথে তিনি আরও বলেন, 1996 ও 2001 সালের নির্বাচন সংবিধান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুস্থল কারচুপির সমিতি সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল। হাবিবুল আওয়াল বলেন, 2008 সালের নির্বাচিত সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি, আওয়ামী লীগ 230টি আসন পেয়েছে। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। নিরাপদ প্রস্থান, সেফ এক্সিট বিষয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্যে ছিল। সেই প্রশ্নে বিএনপি ও আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না। 2014, 18, 24 সালের নির্বাচন সংবিধানের মতে দলীয় সরকারের অধীনে হয়েছে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দল অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচন 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক ছিল না। 2018 সালের নির্বাচন বিএনপি অংশগ্রহণ করেছে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ছিল। বিএনপি আসন পেয়েছিল মাত্র 6টি, আওয়ামী লীগ পেয়েছে 258টি। মন্তব্য নিষ্প্রয়োজন, যোগ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, 2024 সালের 27 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, যা ব্যবস্থাপনায় 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমান দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তিও ছিল না। সেই কারণে অনেক কমিশনকেই দোষারোপ করেছে। নির্বাচন কখন, কি কারণে, কত দিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেনি বলেন তিনি। তিনি আরও বলেন, সম্প্রতি ভেঙে যাওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছে। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সব দোষ ও দায়-দায়িত্ব সব সময় কেবল নির্বাচন কমিশনের উপরে এককভাবে আরোপ করা হয় উল্লেখ করে তিনি বলেন, একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সব সময় সব কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। বিদ্যমান ব্যবস্থায় আমাদের বিশ্বাস, কেবল কমিশনের পুনর্বাসনের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ
এমন বিষয় তুলে ধরে তিনি পদত্যাগ করেন। এবার কিন্তু যে বিষয়টা তুলে ধরতে যাবো রীতিমতো অবাক হয়ে যাবেন। 96 মামলায় জামিন কিভাবে পেলেন এই রিজেন্ট সাহেদ এবং তিনি কারামুক্ত হবেন, এটা ভাবা যায়? দুর্নীতি ও কারণের সার্টিফিকেট জালিয়াতি সহ 96টি মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিনে মুক্ত পেয়েছেন। বুধবার 4 সেপ্টেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। শাহেদের বিরুদ্ধে মোট 96টি মামলার মধ্যে 90টি বিচারাধীন, 5টি মামলায় সাজা পেয়েছেন। সবগুলো মামলায় জামিন পাওয়া তাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে অবাক বিষয়, এতগুলো মামলা এতগুলো অপরাধ করার পরেও সে করোনার সময় যেই সার্টিফিকেট জাল সেগুলো করার পরেও তিনি কিভাবে জামিনে মুক্ত পেলেন? ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্ব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক শাহেদের ব্যাপক ধরনের বিষয়ও উঠে আসে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে শাহেদের বিরুদ্ধে মোট 96টি মামলা ছিল। এর মধ্যে 5টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। অস্ত্র আইনের একটি মামলা 2020 সালের 28 সেপ্টেম্বর শাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত। চলিত বছরের 11 জানুয়ারি অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবনের কারাগার থেকে খালাস পান তিনি। বিচারিক আদালতে দেয়া এই সাজার রায়ের বিরুদ্ধে তার করা আপিল মঞ্জুর করে বিচারপতি আশিস রঞ্জন দাস ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকা তিনি জেল থেকে বের হতে পারেননি। বুধবার সর্বশেষ উত্তরা পশ্চিম তার একটি অস্ত্র মামলায় শাহেদ জামিন পান। আদেশের কপি কারাগারে এলে তা যাচাই বাছাই শেষে সব গোয়েন্দা সংস্থার অনাপত্তি পাওয়ার পর সন্ধ্যা 6:30টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তাহলে বিশাল একটি কর্মযজ্ঞের মাধ্যমে বা পরে তিনি কিন্তু এই কারাগার থেকে মুক্ত হলেন। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছি, এবার কিন্তু শেখ হাসিনা পতনে প্রায় 1 মাস পেরিয়ে গেল। এবার কোন দৃষ্টিকোণ থেকে দেখছে বাংলাদেশকে, এমনটাই কিন্তু এবার উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রী দেশ ছাড়া ঠিক 15 দিন আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যেত তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতির উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। ইন্ডিয়ার মাস্ট থিঙ্ক বিয়ন্ড হাসিনা। বিগত 1.5 দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূল ধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাবার পরামর্শ দিয়েছে। সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে, বা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে, দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে সেটা কখনো ভাবতে পারেনি।